আচ্ছা আমি শেয়ার দিয়ে দিই, দেন আমি শেয়ার দিয়ে দিই। ভাইয়া দিছেন ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চল জানে তো মনে হয় তোমার এখানে শেয়ার হচ্ছে না কেন? আসসালামু আলাইকুম। পড়ালেখা নিয়ে আমার এখানে শো করে না যে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার মোবাইলটা নিয়ে যে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি চলে আসলাম তোমাদের সামনে, আমি পারভেজ স্যার। প্রথমত হচ্ছে আমার কথা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখো সবাই সবগুলো ঠিক আছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এবং সবাই একটু তোমাদের বন্ধুদের বান্ধবীদের মেনশন দাও এবং বেশি বেশি করে শেয়ার দাও। আজকে তোমাদের আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। দেখো বেশি কথা বলবো না, আমার একটা কাজ আছে, যার কারণে গিয়ে কোনো কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট আমি টপিকে চলে যাচ্ছি। এবং আমার কথা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাও। আরেকটা কথা হচ্ছে তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও, বান্ধবীদের একটু মেনশন দিয়ে দাও এবং বেশি বেশি শেয়ার করো। দেখো আজকের টপিকের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। দেখো আমি বেশি কথা বলতেছি না, ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি, যেহেতু প্রায় 8টা পার হয়ে গেছে। আজকের টপিকের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। প্রথমে আমাদের জানতে হবে মেথড মানে কি। দেখো মেথড মানে হচ্ছে পদ্ধতি। মেথড মানে কি? পদ্ধতি। এখন ডেটা ট্রান্সমিশন মেথড মানে কি? ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে প্রেরক থেকে প্রাপকে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান অথবা প্রেরণের যে পদ্ধতি তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। মনে করো এটা হচ্ছে প্রেরক। প্রেরক বলতে আমরা সাধারণত ট্রান্সমিটারকে বুঝি, আর এটা হচ্ছে প্রাপক। প্রাপক বলতে সাধারণত আমরা রিসিভারকে বুঝি। তাহলে প্রেরক মানে কি? যে পাঠায়, মানে ট্রান্সমিটার, যে ট্রান্সমিট করে। আর হচ্ছে প্রাপক মানে হচ্ছে যে গ্রহণ করে, ঠিক আছে? অর্থাৎ যে ডেটা গ্রহণ করে তাকে সাধারণত আমরা প্রাপক বা রিসিভার বলে থাকি। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে, মানে এখান থেকে এখানে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে, কি বলছি, এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদানের যে পদ্ধতি, অর্থাৎ ডেটা প্রেরণের যে পদ্ধতি বা ডেটা পাঠানোর যে পদ্ধতি তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? কি বলছি? এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা প্রেরক থেকে প্রাপকে ডেটা আদান প্রদানের যে পদ্ধতি, ডেটা আদান প্রদানের যে পদ্ধতি তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? মনে করো আমি কাউকে একটা মেসেজ দিলাম,
আমার এখান থেকে মেসেজ পাঠালাম, সে এখান থেকে এই মোবাইল থেকে মেসেজটা গেল, কারণ আমাদের মোবাইলে কিন্তু একটা ট্রান্সমিটার থাকে অথবা রিসিভারও থাকে, মানে মডেম, যেটা আমরা সাধারণত মডেম বলি। যেমন আমাদের সিম আছে, আমি তোমাকে যদি কল দিই তাহলে আমার মোবাইল থেকে কল যাবে, তুমি কল রিসিভ করবা, তাহলে এখান থেকে যে কল গেল তাহলে পাঠাইলো, আর যে কল রিসিভ করলো তাহলে গ্রহণ করলো। সেজন্য বললাম এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা এক স্থান থেকে অন্য স্থানে অথবা প্রেরক থেকে প্রাপকে ডেটা আদান প্রদানের বা ডেটা প্রেরণের যে পদ্ধতি তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তাকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মেথড। এখন আসুন, ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? মূলত হচ্ছে আজকে আমি পড়াবো যে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি জাস্ট একটু বেসিক নিয়ে আলোচনা করতেছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। দেখো, তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, সিরিয়াল। আরেকটা হচ্ছে প্যারালাল। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। এখন তোমাকে জানতে হবে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, তারপর জানতে হবে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। আজকে মূলত আমরা যে ম্যাথগুলো করব সেগুলো হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডের ম্যাথগুলো করব, অর্থাৎ দক্ষতা নির্ণয় করব। ঠিক আছে? দেখো, প্রথমত হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। যেমন আমি একটু চিত্র দিয়ে বুঝাই দিই। এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। তাহলে প্রেরক থেকে, প্রেরক মানে ট্রান্সমিটার আর প্রাপক মানে রিসিভার, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে সিরিয়ালিভাবে বা একটি মাত্র পথ দিয়ে, কয়টি মাত্র পথ? একটি মাত্র পথ, এটা মাথায় রাখতে হবে কিন্তু। কয়টি পথ? একটি মাত্র পথ, একটি মাত্র পথ। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে একটি মাত্র পথ দিয়ে যদি ডেটা প্রেরণ করা হয়, তাহলে কি বলছি? প্রেরক থেকে প্রাপকে একটি মাত্র পথ দিয়ে যখন ডেটা প্রেরণ করা হয় তখন তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ এক ডিভাইস থেকে যখন আমি অন্য ডিভাইসে ডেটা পাঠাবো, সেটা আমি কয়টি মাত্র পথ বলছি? একটি মাত্র পথ। তাহলে একটি মাত্র পথ দিয়ে যখন আমি সিরিয়ালিভাবে যখন ডেটা পাঠাবো তখন তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আর প্যারালাল কাকে বলে? প্যারালাল হচ্ছে অর্থাৎ প্রেরক থেকে যখন একই সময়ে অনেকগুলো পথ দিয়ে, একটু মনোযোগ দিবা সবাই, অর্থাৎ একই সময়ে ভিন্ন পথ মানে অনেকগুলো পথ, তাহলে একই সময়ে অনেকগুলো পথ দিয়ে যখন ডেটা প্রেরণ করা হয় মানে পাঠানো হয়, প্রেরণ মানে পাঠায় বা ট্রান্সমিট করে, তাহলে প্রেরক থেকে যখন অনেকগুলো পথ দিয়ে বা একাধিক পথ দিয়ে বা একই সময়ে ভিন্ন পথ দিয়ে যখন ডেটা পাঠানো হয় তখন তাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। আশা করি সংজ্ঞা দুইটা বুঝতে পারছো। তাহলে কি বলছি? সিরিয়াল মানে প্রেরক থেকে প্রাপকে, প্রেরক মানে কি? যে পাঠায় মানে ট্রান্সমিটার, আর প্রাপক মানে রিসিভার যে গ্রহণ করে। তাহলে প্রেরক থেকে প্রাপকে যখন একটি মাত্র পথ দিয়ে আমি প্রেরক থেকে প্রাপকে যখন আমি একটি মাত্র পথ দিয়ে ডেটা পাঠাবো, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। একটু মনোযোগ দাও। দেখো, তাহলে প্রেরক থেকে প্রাপকে যখন একটি মাত্র পথ দিয়ে আমি ডেটা পাঠাবো, প্রেরণ করব, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় সিরিয়াল। আর যখন প্রেরক থেকে প্রাপকে আমি একাধিক পথ দিয়ে বা অনেকগুলো পথ দিয়ে ডেটা পাঠাবো, সেক্ষেত্রে এটাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ সিরিয়াল মানে কি? প্রেরক থেকে প্রাপকে একটি পথ। প্যারালাল মানে কি? প্রেরক থেকে প্রাপকে অনেকগুলো পথ দিয়ে যখন ডেটা পাঠাবো, সেক্ষেত্রে তাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। দেখো, প্রথমত হচ্ছে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, যে ম্যাথটা আমি করব সেটা হচ্ছে, দেখো প্রথম হচ্ছে আসো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার। আমি সেখান থেকে শুধুমাত্র অ্যাসিনক্রোনাস নিয়ে আলোচনা করবো। টোটাল 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। দেখো, আমি আজকে আলোচনা করবো শুধুমাত্র অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব। দেখো সবাই, তাহলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। তাহলে আমি আলোচনা করবো আজকে কি? অ্যাসিনক্রোনাস। প্রথমে অ্যাসিনক্রোনাসের কিছু বেসিক আলোচনা করব, এরপর অ্যাসিনক্রোনাস কাকে বলে সেটা আলোচনা করব, এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে কীভাবে ডেটাগুলো পাঠানো হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যে দক্ষতা নির্ণয় করা হয় অর্থাৎ যে ম্যাথগুলো করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। একটু সবাই মনোযোগী হও।
দেখো তাহলে অ্যাসিনক্রোনাস জিনিসটা কি? অ্যাসিনক্রোনাস সবগুলো তো আসলে একসাথে পড়ানো যাবে না, জাস্ট আজকে শুধু অ্যাসিনক্রোনাস করব, এটার বেসিকটা আলোচনা করব এবং এটার যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে একটু সবাই আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু একটু বলো, সবগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু সবাই। আচ্ছা সবাই একটু খেয়াল করো, তাহলে অ্যাসিনক্রোনাস জিনিসটা কি? অ্যাসিনক্রোনাস হচ্ছে প্রেরক থেকে প্রাপকে, প্রেরক থেকে প্রাপকে। তাহলে বলো তো ভাই অ্যাসিনক্রোনাস মানে কয়টা পথ থাকে? একটা পথ, এটা মাথায় রাখবা। প্রেরক থেকে প্রাপকে, প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়, ডেটা পাঠানো হয় বা প্রেরণ করা হয়। সবাই একটু মনোযোগ দাও ভাইয়া, আজকে আমার মূল বিষয় হচ্ছে অ্যাসিনক্রোনাসটা। সেজন্য আমি প্রথমে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, প্রেরক থেকে প্রাপকে ডেটা আদান প্রদানের পদ্ধতিকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথডের পর কত প্রকার এটা পড়াইছি, তারপরে একটা সিরিয়াল, একটা প্যারালাল, এগুলো জাস্ট সামান্য করে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করে নেই। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা মূল বিষয় হচ্ছে অ্যাসিনক্রোনাস। দেখো এখানে কি বলছি, প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়। এখন তোমার প্রশ্ন হচ্ছে প্রেরকও বুঝছো যে পাঠায়, প্রাপকও বুঝছো যে গ্রহণ করে, কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়েছে এই জিনিসটা আমাদের, আর প্রেরণও বুঝছো, প্রেরণ মানে পাঠায়, ডাটা তো বোঝার কথা। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার জিনিসটা কি ভাইয়া? এখানে ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে 8 বিটকে বোঝানো হচ্ছে। কয় বিটকে? 8 বিটকে বোঝানো হচ্ছে, একটু মাথায় রাখবা। তাহলে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে কয় বিটকে বোঝানো হচ্ছে? অর্থাৎ ক্যারেক্টার বাই অর্থাৎ 8 বিট করে করে প্রেরক থেকে প্রাপকে, মনে করো এটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে প্রাপক, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে আমি কয় বিট করে করে পাঠাবো? 8 বিট করে করে। একটু খেয়াল করো, এখন তোমাকে জানতে হবে বিট মানে কি। ভাইয়া বিট মানে হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একক, অর্থাৎ যে কোনো একটা বাইনারি সংখ্যাকে বলা হয় 1 বিট। যেমন আমি যদি বলি 101, এখানে কয়টা বাইনারি সংখ্যা? তাহলে একটি বাইনারি সংখ্যাকে বলা হয় 1 বিট, এটা মাথায় রাখবা। তাহলে এখানে ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার শব্দের অর্থ হচ্ছে 8 বিটকে বোঝানো হয়েছে। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে 8 বিট করে করে পাঠায়, 8 বিট পাঠালাম, এরপর 8 বিট পাঠালাম, এরপর আবার 8 বিট পাঠালাম। তাহলে আমি বলতে চাচ্ছি, একটু খেয়াল করো সবাই, তাহলে ক্যারেক্টার বলতে কয় বিটকে বোঝানো হয়েছে? 8 বিটকে বোঝানো হয়েছে। তা আমি যখন ক্যারেক্টার মানে 8 বিট বললাম, এখন তোমার প্রশ্ন বিট মানে কি? ভাইয়া বিট মানে হচ্ছে যে কোনো একটা বাইনারি সংখ্যা, হতে পারে 0, হতে পারে 1। তাহলে এরকম 8টি বাইনারি সংখ্যাকে বলা হয় 1 বাইট অথবা 1 ক্যারেক্টার। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই 8টা বাইনারি সংখ্যাকে বলা হয় 1 বাইট, অথবা আমরা এটাকে বলতে পারি 1 ক্যারেক্টারও বলতে পারি, 1 ক্যারেক্টার, 1 ক্যারেক্টারও বলতে পারি। এটাকে আরেকটা বলো, এটাকে তুমি চাইলে দুই নিবলও বলতে পারো, দুই নিবল মানে হচ্ছে 4 বিটকে বলা হয় 1 নিবল, এটা মাথায় রাখবা। এখানে এরকম 4 বিটকে কি বলা হয়? 4 বিটকে বলা হয় 1 নিবল। তাহলে 8 বিটকে কয় নিবল বলা হয়? 2 নিবল বলা হয়। তাহলে আমাদের নিবলটা লাগবে না, আমাদের লাগবে যে ক্যারেক্টারটা। তাহলে কি বলছে? প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়। তোমাকে মাঝে মাঝে বলতে পারে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে কীভাবে ডেটা পাঠানো হয়, একটা পদ দিয়ে কীভাবে ডেটা পাঠানো হয়, তুমি বলবা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো হয়, অর্থাৎ 8 বিট করে করে। তুমি মনে করো 40 বিট, এই প্রেরক থেকে তুমি মনে করো 40 বিট পাঠাচ্ছ, কোথায় পাঠাবা? এখানে পাঠাবা, এই জায়গায়। তাহলে 40 বিট কিন্তু একসাথে যাবে না, যাবে যে 5 বার করে যাবে। কয়বার করে? 5 বার করে, অর্থাৎ একবারে 8 বিট করে করে যাবে। তবে এখানে আরও ঝামেলা আছে, 8 বিট যখন পাঠাতে যাবো সেখানে আরেক কিছু অতিরিক্ত বিট যাবে, সেটা এখন আমরা জানবো। তাহলে এখানে কি শিখছি ভাইয়া? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা কী করা হয়? প্রেরণ করা হয়। সেক্ষেত্রে দেখো, তাহলে মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ আমি অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে কয় বিট করে পাঠাবো? 8 বিট করে পাঠাবো। তোমার এখানে কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তুমি যখন এখান থেকে যখন 8 বিট পাঠাবা, সাথে আরও একটা বিট সঙ্গে যাবে, আবার যখন শেষের দিকে আরও 2টা বিট সঙ্গে যাবে। তাহলে এই ক্যারেক্টারের শুরুতে মানে 8 বিটের শুরুতে একটা বাইনারি সংখ্যা থাকবে, 1 বিট থাকবে, এবং এই 8 বিটের শেষে 2টি বাইনারি সংখ্যা থাকবে। এই একটি, এটাকে বলা হয় স্টার্ট বিট, লিখে রাখতে পারে সবাই, স্টার্ট বিট। এবং শেষে যে 2টা থাকে, 2টাকে বলা হয় স্টপ বিট।
স্টপ বিট। একটু মনোযোগ দাও সবাই, সবাই একটু মনোযোগ দাও। দেখো কি বলছি, তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে যখন আমরা ডেটা পাঠাই তখন সেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয় এবং প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকে। প্রতিটি ক্যারেক্টার বলতে এখানে 8 বিটকে বোঝানো হয়েছে। কয় বিটকে? 8 বিটকে বোঝানো হয়েছে। তাহলে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকবে এবং প্রতিটি ক্যারেক্টারের শেষে দুটি স্টপ বিট থাকবে। তাহলে ভাই এখন প্রশ্ন হচ্ছে টোটাল একবারে কয়টা বিট যাবে? আমি যখন 40টা বিট পাঠাবো তখন কয়টা বিট যাবে জানো? টোটাল যাবে 55টা বিট। কেন? তুমি যখন একসাথে তো 40টা পাঠাইতে পারবে না, তোমাকে পাঠাইতে হবে 8টা করে করে। তো তুমি যখন 8টা প্রেরক থেকে যখন প্রাপকে যখন 8টা পাঠাবা সেক্ষেত্রে হচ্ছে টোটাল যাবে যে একসাথে 11টা করে। কয়টা করে? 11টা করে। কারণ মূল হচ্ছে 8টা, সাথে যাবে কয়টা? 3টা। একটা হচ্ছে স্টার্ট বিট আর দুইটা হচ্ছে স্টপ বিট। সব একটু খেয়াল করো। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই মাঝখানের যে মূল যেটা যাবে, মূল যে 8 বিট মানে এক ক্যারেক্টার, এটাকে বলা হয় প্রকৃত ডেটা বিট। প্রকৃত ডেটা বিট। তারপর দেখো তাহলে কি বলছি, প্রেরক থেকে প্রাপকে যখন আমি ডেটা পাঠাবো তাহলে একবারে কয়টা করে পাঠানো যাবে? একবারে হচ্ছে পাঠানো যাবে যে 8টা করে। তাহলে 8টা করে যে পাঠাবো, মূল যেটা পাঠাবো সেটাকে বলা হয় প্রকৃত ডেটা বিট। এবং শুরুতে যে একটা থাকবে ওইটাকে বলা হয় স্টার্ট বিট, শেষে যে দুইটা থাকবে এটাকে বলা হয় স্টপ বিট। তাহলে ভাইয়া বলো তো ওই 8 বিট ছাড়া টোটাল কয়টা বিট আছে? 3টা। একটা হচ্ছে স্টার্ট বিট আর দুইটা হচ্ছে স্টপ বিট। টোটাল কয়টা? তাহলে এই একটা, ওইখানে দুইটা, টোটাল হচ্ছে 3টা। এই 3টাকে একটা নামে রাখা হয়। এই 3টাকে বলা হয় ওভারহেড বিট। ওভারহেড বিট। একটু মনোযোগ দাও সবাই। এই 3টাকে বলা হয় ওভারহেড বিট। আবার এই 8টাকে বলা হয় প্রকৃত ডেটা বিট। কারণ একটা কথা মনে রাখতে হবে, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যে আমরা ম্যাথগুলো করবো, দক্ষতা যে নির্ণয় করবো ভাইয়া, এই দক্ষতাগুলো নির্ণয় করতে গেলে আমাদের এই বেসিক ধারণা থাকতে হবে। কারণ এই ধারণা যদি তোমার যদি না থাকে তাহলে তুমি কখনোই এই ম্যাথগুলো করতে পারবে না। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কী করা হয়? ডেটা প্রেরণ করা হয়। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে কয় বিটকে বোঝাচ্ছে? 8 বিটকে বোঝাচ্ছে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে এক ক্যারেক্টার সমান কয় বিট? 8 বিট। এটা মাথায় রাখতে হবে। এবং প্রেরক থেকে প্রাপকে যখন, এটা প্রেরক এটা প্রাপক, প্রেরক থেকে প্রাপকে যখন 8 বিট পাঠাবা এবং শুরুতে হচ্ছে যে একটা বিট থাকবে ওই একটা বিটকে বলা হয় স্টার্ট বিট, শেষে যে 2টা বিট থাকবে ওই 2টা বিটকে বলা হয় স্টপ বিট। তাহলে এখানে একটা, এখানে 2টা, টোটাল কয়টা? 3টা। ওই 3টা বিটকে বলা হয় ওভারহেড বিট। কি বিট? ওভারহেড বিট। আবার এই মাঝখানে যে 8টা বিট আছে ওই 8টা বিটকে বলা হয় প্রকৃত ডেটা বিট। কি বিট বলা হয়? প্রকৃত ডেটা বিট। আচ্ছা ভাই আরেকটা কথা বলি, তাহলে এখানে ওভারহেড কয়টা পাইছি? ওভারহেড, তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় ওভারহেড বিট কাকে বলে, তুমি বলবা স্টার্ট বিট একটি এবং স্টপ বিট দুইটি মিলে যে 3টি বিট তৈরি হয় ওই 3 বিটকে বলা হয় ওভারহেড বিট। আর প্রকৃত বিট কাকে বলে? অর্থাৎ প্রেরক থেকে প্রাপক যে ক্যারেক্টারটা পাঠায়, 8 বিটটা পাঠায়, ওই 8টা বিটটা হচ্ছে তোমার প্রকৃত ডেটা বিট। ঠিক আছে? আচ্ছা এখন আসো, তাহলে আমি টোটাল প্রেরক থেকে প্রাপক টোটাল পাঠাবো কয়টি? 11টি। কয়টি? 11টি। 8টা হচ্ছে প্রকৃত ডেটা বিট আর এদিকে একটা এদিকে 2টা, টোটাল 11টি। অর্থাৎ এদিকে একটা এদিকে 2টা, 3টা, মাঝখানে 8টা, টোটাল কয়টি? 11টি। আমি একটু খেয়াল করো, আমি সবগুলো মুছে দিচ্ছি। মূলত হচ্ছে আমরা ম্যাথগুলো করার জন্য এই বেসিক কিছু আলোচনা করতেছি। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে দক্ষতা নির্ণয় করা। তাহলে আমরা প্রকৃত ডেটা বিট কত পাইলাম? প্রকৃত পাইছি হচ্ছে 8 বিট। আর ওভারহেড বিট কত? এটা কোন পদ্ধতি? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। অ্যাসিনক্রোনাস, এই জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যাসিনক্রোনাস। তাহলে প্রকৃত পাইলাম কত? 8 বিট। ওভারহেড কত পাইছি? 3 বিট। সেখানের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে স্টপ বিট, একটি স্টপ বিট, আর দুইটি হচ্ছে স্টপ বিট। তাহলে টোটাল হচ্ছে 3 বিট। এই 3 বিটটাকে বলা হয় কি? 3 বিটটাকে বলা হয় হচ্ছে ওভারহেড বিট। আচ্ছা ভাই এই 8 এবং আমরা 3 যোগ করলে টোটাল কত বিট পাচ্ছি? 11 বিট পাচ্ছি। তুমি কি জানো এই 11 বিটটাকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মোট ডেটা বিট। মোট ডেটা বিট।
তাহলে 8 এবং 3 যোগ করলে কত 11 বিট পাচ্ছি, ওই 11 বিটটাকে বলা হয় মোট ডেটা বিট। ভাই আমি অ্যাসিনক্রোনাস নিয়ে আরেকটু আলোচনা করি, তারপর আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। তাহলে আমি প্রথমে কি বলছি, ডেটা ট্রান্সমিশন মেথড কি, তাহলে প্রেরক থেকে প্রাপকে ডেটা আদান প্রদানের যে পদ্ধতি, যা প্রেরণের যে পদ্ধতি, তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে দুই প্রকার প্রধানত, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে কি প্যারালাল। সিরিয়ালটা বলছি একটা পথ দিয়ে গেলে সিরিয়াল, একাধিক পথ দিয়ে গেলে প্যারালাল, খুব ইজিলি পারা যাবে। এবং সিরিয়াল হতে তিন প্রকার, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস, তাই না? দেখো তাহলে এখন আমরা আলোচনা করবো অ্যাসিনক্রোনাস। তাহলে অ্যাসিনক্রোনাস জিনিসটা কি, প্রেরক থেকে প্রাপকে, প্রেরক মানে যে পাঠায়, প্রাপক মানে যে গ্রহণ করে, ট্রান্সমিটার থেকে রিসিভারে ক্যারেক্টার বাইট ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়। এবং প্রতিটি ক্যারেক্টারের শুরুতে মানে 8 বিটের শুরুতে একটি স্টার্ট বিট থাকে এবং দুটি স্টপ বিট থাকে। তাহলে 1 আর 2 যোগ করলে 3 বিট হয়, শুরুতে একটি শেষে দুইটি, তাহলে ওই 3টাকে বলা হয় ওভারহেড বিট। এবং মাঝখানে যে 8টা বিট আছে এটাকে বলা হয় প্রকৃত ডেটা বিট। এবং টোটাল যোগ করলে যে 11 বিট পাচ্ছি, 3 আর যোগ করলে কত 11, এবং ওই 11 বিটটাকে বলা হয় মোট ডেটা বিট। এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতির একটা সূত্র আছে, দক্ষতা নির্ণয় করার সূত্র। কারণ আমরা মূলত হচ্ছে আজকে বের করবো অ্যাসিনক্রোনাস পদ্ধতি কীভাবে দক্ষতা নির্ণয় করা হয়। সেক্ষেত্রে আমাদের সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতির দক্ষতার সূত্র হচ্ছে এরকম, একটু খেয়াল করো সবাই। দক্ষতা সমান, এই সূত্রটা সবার মুখস্থ রাখতে হবে। উপরে হচ্ছে প্রকৃত ডেটা বিট, নিচে হচ্ছে মোট ডেটা বিট, নিচে হচ্ছে মোট ডেটা বিট, মোট ডেটা বিট এবং ইন্টু 100%। দেখো সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, কি বলছি ভাইয়া? তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রকৃত ডেটা বিট কত 8 বিট, এটা কিন্তু মুখস্থ, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8 বিট, বললাম তো ক্যারেক্টার মানে 8 বিট। এরপর প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকে, প্রতিটি ক্যারেক্টারের শেষে 2টি স্টপ বিট থাকে। তাহলে 1 এবং 2 যোগ করলে কত পাচ্ছি 3, এই 3টাকে বলা হয় ওভারহেড বিট, ঠিক আছে? এরপর 8 এবং 3 যোগ করলে যে আমরা 11 বিট পাচ্ছি, এই 11 বিটটাকে বলা হয় মোট ডেটা বিট। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব ভাইয়া, আমরা যখন এখন ম্যাথগুলো প্র্যাকটিস করতে যাব সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আমাদের লাগবে। সেজন্য আমার মূলত হচ্ছে আজকে ম্যাথগুলো প্র্যাকটিস করানো, ম্যাথগুলো পড়ানো। সেক্ষেত্রে আগে যদি আমি অ্যাসিনক্রোনাস নিয়ে যদি তোমাদের কিছু ধারণা না দিই, সেক্ষেত্রে তুমি ম্যাথগুলো কখনো করতে পারবে না। এখন আসো একটু মনোযোগ দাও সবাই। সবাই একটু মনোযোগ। প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করো, 10 কেবি ডেটা ট্রান্সমিশনের, এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। প্রায় সময় আসে, প্রায় বোর্ডে আসতেছে এখন, আগে কিন্তু কম আসতো, এখন কিন্তু বেশি আসে। দেখো এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অনেক কঠিন একটা টপিক এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে ম্যাথমেটিক্যাল টপিক আছে, সেই ম্যাথমেটিক্যাল টপিক হচ্ছে এটাই, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে অথবা সিনক্রোনাস পদ্ধতি কীভাবে ডেটা দক্ষতা নির্ণয় করা হয়। তা আমি আজকে তো অ্যাসিনক্রোনাস পড়াচ্ছিস, তাই অ্যাসিনক্রোনাসের কিছু বেসিক আলোচনা করলাম এবং এই ম্যাথটা প্র্যাকটিস করবো। আমি মনে করি তোমরা সবাই 100% বুঝতে পারবে, একদম 100%। দেখো সবাই একটু খেয়াল করো, দেখো 10 কেবি ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত, এবং তোমাকে বলে দিবে অ্যাসিনক্রোনাস ব্যবহার করে। অ্যাসিনক্রোনাস ভাই একটু খেয়াল করো, তাহলে তোমাকে কি বের করতে বলছে? দক্ষতা। তাহলে 10 কেবি ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে 10 কেবি পাঠাবে, এবং এটার আমাদের কি বের করতে হবে? দক্ষতা বের করতে হবে। তোমাদের আগে থেকে জানতে হবে দক্ষতার সূত্রটা, আমাদের তো মুখস্থ আছে, মোটামুটি সবার মুখস্থ আছে। দক্ষতা সমান হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, দক্ষতা সমান হচ্ছে উপরে হবে প্রকৃত ডেটা বিট, উপরে কী হবে? প্রকৃত ডেটা বিট, আমি সংক্ষেপে লিখতেছি। আর এখানে হচ্ছে মোট ডেটা বিট, আর কত দিয়ে গুণ করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই, এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে 5 কেবিও বলতে পারে, 10 কেবিও বলতে পারে, 3 কেবিও বলতে পারে, বাইটও বলতে পারে, বিটও বলতে পারে। তোমার আগে প্রশ্নটা বুঝতে হবে। দেখো একটু খেয়াল করো সবাই,
একটু 1 মিনিট দেখো সবাই। তাহলে 10 কেবি ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বের করব। তাহলে দক্ষতা বের করতে গেলে তোমার আগে দক্ষতার সূত্র মনে রাখতে হবে। দক্ষতা সমান হচ্ছে প্রকৃত ডেটা বিট ডিভাইডেড বাই মোট ডেটা বিট ইন্টু 100%। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, এখানে যে আমাদের সূত্রটা দিছে এই সূত্রটার মধ্যে আমাদের ক্যাবি খুঁজতেছে নাকি বিট খুঁজতেছে, এই জিনিসটা একটু তোমার মাথায় রাখতে হবে। তোমার প্রশ্ন দেওয়া আছে কিন্তু 10 ক্যাবি কি দেওয়া আছে, ক্যাবি দেওয়া আছে, অর্থাৎ এই ক্যাবিটাকে তোমাকে বিটে নিয়ে যেতে হবে। কারণ তোমাকে বলছে প্রেরক থেকে প্রাপকে 10 ক্যাবি ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত। তাহলে অনেকগুলো মান এখানে কিন্তু ক্যাবি দেওয়া আছে, কিন্তু আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে প্রকৃত ডেটা বিট ডিভাইডেড বাই মোট ডেটা বিট ইন্টু 100%। সবাই একটু খেয়াল করো। তাহলে প্রথমত হচ্ছে 10 ক্যাবিটাকে আমরা কোথায় নিয়ে যাব, বিটে নিয়ে যাব। তাহলে 10 ক্যাবির তো প্রশ্ন দেওয়া, তাহলে এটা মূল, এটা হচ্ছে মূল ডেটা বিট, এটা হচ্ছে কি মূল। তাহলে এই মূল ক্যাবিটাকে আমরা কোথায় নিয়ে যাব, বিটে নিয়ে যাব। দেখো তাহলে আমরা লিখব 10 ক্যাবি এর প্রকৃত ডেটা বিট সমান বা প্রকৃত বিট সমান কোথায় নিয়ে যাব, বিটে নিয়ে যাব। কিন্তু এখানে দেওয়া আছে কিসে, ক্যাবিতে। তুমি কি জানো ক্যাবি থেকে তুমি ডিরেক্ট বিটে নিতে পারবে না, প্রথমে ক্যাবি থেকে তোমাকে নিতে হবে বাইটে, তাহলে বাইট থেকে তোমাকে কোথায় নিতে হবে, বিটে নিতে হবে। আর তোমরা তো জানো, আমরা জানি 8 বিটকে 1 বাইট বলা হয়, তাই না? কিন্তু ক্যাবি থেকে যখন তুমি বাইটে নিবা তাহলে 1 ক্যাবি সমান হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে, 1 ক্যাবি সমান হচ্ছে 1000 বাইট। কত বাইট, 1000 বাইট। তাহলে কিন্তু প্রশ্ন দেওয়া আছে আমাকে 10 কেবি, তাহলে 10 কেবি ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত হবে। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ওই 10 কেবি এটাকে আমরা বিটে নিয়ে যাব। কেমনি নিয়ে যাব, 5 গুণ 1000 গুণ 8 ব্র্যাকেট দিয়ে আমরা এই জায়গায় লিখব বিট। এই জিনিসটা হয়তো অনেকে বোঝা নয়, আমি একটু বলি, একটু খেয়াল করো। ভাইয়া এখানে আমাদের দেওয়া আছে ক্যাবিতে, তো ক্যাবি কিন্তু আমাদের যে সূত্রটা আছে দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট ডিভাইডেড বাই মোট ডেটা বিট ইন্টু 100%। সেক্ষেত্রে ক্যাবি রাখা যাবে না, ক্যাবিটাকে আমরা কনভার্ট করে বিটে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, বিটে নিয়ে যাব। তাহলে ক্যাবিকে যদি আমি বিটে নিতে চাই প্রথমে হচ্ছে বাইটে নিতে হবে, ডিরেক্ট ক্যাবি থেকে বিটে নেওয়া যায় না। তাহলে আগে ক্যাবিকে বাইটে নিয়ে যাব। ক্যাবিকে যখন আমি বাইটে নিয়ে যাব সেক্ষেত্রে আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 ক্যাবি সমান হচ্ছে 1000 বাইট। তো আমি যদি ক্যাবিকে যদি বাইটে নিতে চাই কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে কি বাইটে নিতে বলছে নাকি বিটে নিতে বলছে, দেখো তো একটু, বিট। আর আমরা তো কিছুক্ষণ আগে আলোচনা করছি 1 বাইট সমান হচ্ছে 8 বিট, এটাও মাথায় রাখতে হবে। 1 বাইট সমান কত বিট, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। সেক্ষেত্রে আমরা 8 দ্বারা গুণ করেছি, মানে 5-এর সাথে 1000 গুণ করলে যেটা পাবো তার সাথে যখন আমরা 8 গুণ করব তখন সেটা বিটে হয়ে যাবে। তাহলে কি বলছি ভাইয়া, বলছি হচ্ছে এরকম 5। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে, আচ্ছা 10 কেবি বলছে না, তাহলে এখানে আমরা 10 দ্বারা গুণ করব, সরি কত দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করব। হ্যাঁ 5 কেবি বললে আমরা 5 দ্বারা গুণ করব, 5 কেবি বলে কত দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করব। তাহলে একটু মনোযোগ দাও, যেহেতু আমাদের 10 কেবি বলছে তাহলে এখানে 10 দ্বারা গুণ হবে, 5 কেবি বললে আমরা 5 দ্বারা গুণ করব। একটু মনোযোগ। তাহলে এখানে ক্যাবিকে আমরা কোথায় নিয়ে যাব, বিটে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব, প্রথমে 1000 দ্বারা গুণ করলে বাইট হবে, আবার 8 দ্বারা গুণ করলে কী হবে, বিট হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখানে আমাদের 5 কেবি বলতে পারে, 3 কেবি বলতে পারে, 20 কেবি বলতে পারে, 10 কেবি বলতে পারে, 100 কেবি বলতে পারে। যত কেবি বলুক না কেন আমরা নিয়ে যাব বিটে। তাহলে বিটে যদি নিতে চাই প্রথমে 1000 দ্বারা গুণ করে বাইটে নিয়ে যাব, আবার 8 দ্বারা গুণ করে বিটে নিয়ে যাব। যেহেতু আমাদের প্রশ্নে যে সূত্র আছে সেটা হচ্ছে বিটে, প্রকৃত ডেটা বিট মোট ডেটা বিট ইন্টু 100%। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে 10 কেবি বলছে, আমি ফার্স্টে 5 দিছিলাম কারণ এখানে 5 কেবি মনে করছিলাম। যা হোক 5 কেবিও তো বলতে পারে, তাহলে 5 কেবি বলে 5 দিব, 10 কেবি বলে 10 দিব। তাহলে 10 কেবি যেহেতু বলছে 10 দিয়ে 1000কে গুণ করলাম, বাইরে নিয়ে গেলাম, 8 দ্বারা গুণ করলাম, বিটে নিয়ে গেলাম। তাহলে গুণ করলে কত আসে, গুণ করলে আসতেছে, একটু খেয়াল করো, এটার সাথে এটা গুণ করলে টোটাল আসতেছে 80,000। কত বিট, 80,000 বিট। একটু খেয়াল করো সবাই, কত বিট, 80,000 বিট। তাহলে 80,000 বিট এটা হচ্ছে প্রকৃত বিট, প্রকৃত ডেটা বিট। যেহেতু প্রশ্নে ক্যাবি বলছে আমরা জাস্ট বিটে নিয়ে গেলাম, এটা হচ্ছে প্রকৃত ডেটা বিট, প্রকৃত। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে সূত্রের মধ্যে প্রকৃত ডেটা বিট খুঁজছে, তাহলে আমি প্রকৃত ডেটা বিট অলরেডি পেয়ে গেছি, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটাকে আমি যখন বিটে নিয়ে গেছি আমি 80,000 এটা পেয়ে গেলাম। কোথায়, 80,000 এটা আমি পেয়ে গেলাম, প্রকৃত ডেটা বিট পেয়ে গেলাম। কত ডেটা বিট, প্রকৃত ডেটা বিট পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের নিচে যেটা খুঁজতেছে সেটা হচ্ছে মোট ডেটা বিট।
এখন ভাইয়া মনে আছে মোট ডেটা বিট বের করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে প্রকৃত ডেটা বিট এবং ওভারহেড বিট। যেমন মনে আছে না, কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম, এই 8 এবং 3 যোগ করলে আমরা যে 11 পাইছিলাম, ওই 11টাকে বলা হয় মোট ডেটা বিট। তাহলে ওই 11টা বের করতে গেলে এখানে 3টা একটা বিট ছিল ওভারহেড বিট, আর এটা ছিল প্রকৃত ডেটা বিট। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন তো আমি 8 বিটের তো বের করবোই করবো, পাশাপাশি এখন আমাদের তো পাঠাইছে 10 কেবি মানে 80,000 বিট। এখন 80,000-এর ওভারহেড বিট বের করতে হবে আমাদের। আচ্ছা ভাই, এখন আসো তাহলে আমরা এখন লিখবো কি একটা, তাহলে 80,000-এর জন্য কত ওভারহেড বিট প্রয়োজন, ওভারহেড বিট প্রয়োজন সেটা বের করতে হবে। কীভাবে বের করবো? প্রথমে লিখবো যে 8 বিটের জন্য ওভারহেড প্রয়োজন, ওভারহেড হচ্ছে, আমি সংক্ষেপে লিখতেছি, 8 বিটের জন্য ওভারহেড বিট হচ্ছে কয় বিট? 3 বিট। মনে আছে তো, কিছুক্ষণ আগে বলছিলাম তো, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে যখন আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাবো, তার বিট পাঠাবো, তার সাথে সঙ্গে আরও কয় বিট যাবে? 3 বিট যাবে। ওই 3 বিটটাকে বলা হয় ওভারহেড বিট। তাহলে 8 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন কয় বিট? 1 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন 3 ডিভাইডেড বাই কত? 8। এখন এই 80,000-এর জন্য কত প্রয়োজন দেখো। সুতরাং 80,000-এর জন্য ওভারহেড বিট প্রয়োজন 3 ডিভাইড বাই 8 ইন্টু 80,000। কারণ ভাইয়া একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু কুসছে কি মোট ডেটা বিট। তো মোট ডেটা বিট বের করতে গেলে আমাদের প্রকৃত ওভারহেড বিট বের করতে হবে, প্রকৃত ডেটা বিট বের করতে হবে। এখন আমরা তো প্রকৃত ডেটা বিট আগে থেকে বের করে ফেলছি, 10 কেবি এর প্রকৃত ডেটা বিট 80,000 পাইলাম না। তো এখন আমাদের মোট ডেটা বিট বের করতে গেলে আরেকটা জিনিস প্রয়োজন, ওভারহেড বিট। যেহেতু আমি বলছিলাম ওই 8 বিট ছিল প্রকৃত ডেটা বিট, 3 বিট ছিল ওভারহেড বিট, যোগ করে 11 বিট। তাহলে প্রকৃত এবং ওভারহেড বিট যোগ করে কিন্তু আমি মোট ডেটা বিট পাইছিলাম। সেক্ষেত্রে তাহলে 80,000-এর যে আমি প্রকৃত পাইছি, এই 80,000-এর ওভারহেড বিট বের করতেছি কীভাবে? এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। এই জিনিসটা, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের পদ্ধতি, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা একদম যত ক্যাবি বলুক, এটা কিন্তু থাকবেই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ 8 বিটের জন্য প্রয়োজন 3 বিট, 8 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন কত? 3 বিট। 1 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন 3 ডিভাইডেড বাই 8 বিট। এখন 80,000-এর জন্য কত হাজারের জন্য? 80,000-এর জন্য প্রয়োজন কত? 80,000-এর জন্য প্রয়োজন হচ্ছে, তুমি কাটাকাটি করো, 30,000। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 30,000 বিট, 30,000 বিট। অর্থাৎ তুমি কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি 30,000 বিট পাচ্ছি। ভাইয়া আমি আবার একটু বলি, আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 10 কেবি ডেটা ট্রান্সমিশনের দক্ষতা। তাই যেহেতু দক্ষতা বলছে, তাহলে সূত্র হচ্ছে দক্ষতা সমান প্রকৃত বিট ডিভাইডেড বাই মোট ডেটা বিট ইন্টু 100%। তাহলে এখানে কুসছে আমাদের প্রকৃত ডেটা বিট, এখানে কুসছে আমাদের মোট ডেটা বিট। সেই ক্ষেত্রে যেহেতু 10 কেবি দেওয়া আছে, ওই 10 কেবিটাকে বিটে নিয়ে যাবো। ওই 10 কেবি যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে মূল ডেটা বিট প্রকৃত। তাহলে এটা যেহেতু বিটে নিয়ে যেতে হবে ক্যাবিকে, তাহলে আমি কী করছি, 10 কেবি এর প্রকৃত বিট সমান বিটে নিয়ে যাচ্ছি। 1000 দ্বারা গুণ করে বাইট করলাম, 8 দ্বারা গুণ করলে বিট করলাম। অর্থাৎ 10-এর সাথে যখন আমি 1000 গুণ করবো তখন এটা বাইট হয়ে গেছে, আবার 8 দ্বারা যখন গুণ করবো সেটা কী হয়ে গেছে? বিট হয়ে গেছে। তাহলে টোটাল গুণ করলে আমরা কত পাচ্ছি? 80,000 পাচ্ছি। প্রকৃত ডেটা বিট কত পাচ্ছি? 80,000 পাচ্ছি। তাহলে আমরা এখানে 80,000 বসাইতে পারবো। কিন্তু আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মোট ডেটা বিট। এখন প্রশ্ন হচ্ছে, মোট ডেটা বিট যখন আমরা বের করতে যাব, আমাদের প্রকৃত ডেটা বিট লাগবে আর ওভারহেড বিট লাগবে। এখন আমরা সবাই জানি 8 বিটের জন্য, কিছুক্ষণ আগে আমি বেসিক আলোচনা করছিলাম, 8 বিটের অ্যাসিনক্রোনাস পদ্ধতি, 8 বিটের ওভারহেড বিট কত? 3 বিট। তো 8 বিটের যদি ওভারহেড বিট 3 বিট হয়, 1 বিটের জন্য কত হবে? 3 ডিভাইডেড বাই 8। এবার 80,000-এর জন্য কত হবে? 3 ডিভাইড বাই 8 ইন্টু 80,000। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? ওভারহেড বিট পেয়ে যাচ্ছি। তবে আমাদের প্রশ্নে ওভারহেড বিট খুঁজে নাই, আমাদের প্রশ্নে মোট ডেটা বিট চেয়েছে। তাহলে আমি এখন ইজিলি মোট ডেটা বিটটা বের করতে পারবো। কেমনে? যেহেতু এখানে আমরা প্রকৃত ডেটা বিট পেয়েছি, এখানে আমরা ওভারহেড বিট পেয়েছি, তাহলে দুইটা যোগ করে দিব। যোগ করলে আমরা কী পাই? একটু মনোযোগ দাও, দেখো। একটু খেয়াল করো। তাহলে আমরা মোট ডেটা বিট কেমনে বের করবো? দেখো, মোট ডেটা বিট, মোট ডেটা বিটটা বের করতে পারবো। দেখো, তাহলে মোট ডেটা বিট মানে কি মনে আছে? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8 হচ্ছে প্রকৃত ডেটা বিট, 3 হচ্ছে ওভারহেড বিট, যোগ করলে কত? 11। এটা হচ্ছে মোট ডেটা বিট। কিন্তু এখন তো 10 কেবি বলছিল, কত কেবি? 10 কেবি বলছিল। তাহলে 10 কেবির জন্য আমরা কি পাচ্ছি? তাহলে 10 কেবির জন্য আমরা কত পাচ্ছি? প্রকৃত পাইলাম 80,000। 80,000 এখানে বসাই দিই, প্লাস ওভারহেড বিট কত পাইছি? 30,000 বসাই দাও, 30,000। তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি? 1,10,000।
1,10,000 বিট। এই 1,10,000 বিট এটা হচ্ছে মোট ডেটা বিট। আমার কথা কি ভাইয়া বুঝতে পেরেছো? তাহলে প্রশ্নে আমাদের বলছে 10 KB ডেটা ট্রান্সমিশনের দক্ষতা, প্রথমে আমরা 1000 দ্বারা গুণ করলাম, 8 দ্বারা গুণ করলাম, তারপর 80,000 পেলাম, প্রকৃতটা পেয়ে গেলাম। এখন প্রকৃত পেলে তো হবে না, আমাদের যেহেতু সূত্রের মধ্যে হচ্ছে মোট ডেটা বিট করছে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করছি, আর ওই অ্যাসিনক্রোনাসের নিয়ম অনুযায়ী 8 বিটের জন্য যদি 3 বিট প্রয়োজন হয়, 1 বিটের জন্য 3/8, তাহলে 80,000-এর জন্য ক্যালকুলেশন করে আমরা কত পাইছি, 30,000। তাহলে এই 30,000 এটা হচ্ছে ওভারহেড বিট। কি বিট? ওভারহেড বিট। কার ওভারহেড বিট? ওই 80,000-এর। 8 বিটের ওভারহেড যদি 3 বিট হতে পারে, তাহলে 80,000-এর ওভারহেড হচ্ছে 30,000। তাহলে 80,000 এবং 30,000 যোগ করলে আমরা 1,10,000 বিট পাচ্ছি। এটা হচ্ছে মোট ডেটা বিট। তাহলে আমাদের আনসার ইজিলিভাবে হয়ে যাবে, দেখবা? এখন আসো, আমি সবগুলো মুছে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো। এখন আমাদের বের করতে হচ্ছে দক্ষতা। যেহেতু আমরা প্রকৃত ডেটা বিটও পেয়ে গেছি, মোট ডেটা বিটও পেয়ে গেছি, তাহলে দক্ষতা সমান কি? সবাই একটু খেয়াল করো। দক্ষতা সমান, দেখো, দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট ইন্টু মোট ডেটা বিট ইন্টু 100%। সবাই একটু খেয়াল করো। তাহলে 10 KB এর প্রকৃত আমরা কত পাইছিলাম? 80,000। কত? 80,000। তাহলে এই জায়গায় আমরা 80,000 বসাই দিব। 80,000 বসাই দিব, যেহেতু প্রকৃত ছিল 80,000 আর মোট ডেটা বিট ছিল 1,10,000 ইন্টু কত? 100%। এখন পুরোটাকে কাটাকাটি করো, ক্যালকুলেশন করো। তোমরা তো মোটামুটি ক্যালকুলেটারের ব্যাপারটা জানো। তাহলে পুরোটা ক্যালকুলেশন করে এটার সাথে গুণ করে এটা দিয়ে ভাগ করো, তাহলে আসবে যে 72.73%। দেখো সবসময় কিন্তু একই উত্তর আসবে। 5 KB বললো এটা উত্তর, 10 KB বললো এটা উত্তর, 20 KB বললো একই রকম উত্তর। কেন জানো? কারণ এদিকে পারলে এদিকে পারে, এদিকে কমলে এদিকে কমে, তাহলে কাটাকাটি তো সমপরিমাণ হচ্ছে, কিন্তু এটা তো থেকে যাবে। সেক্ষেত্রে এটা একবার মনে রাখলে হচ্ছে, অর্থাৎ তুমি 72.73 সবসময় বসাই দিতে পারবা। 5 KB বললো কিন্তু এটা আসবে, 10 KB বললো কিন্তু এটা আসবে, 100 KB বললো কিন্তু এটা আসবে। অর্থাৎ কারণ প্রকৃত পারলে মোট বাড়ে, প্রকৃত কমলে মোট কমে, তাহলে উভয় পরিমাণ সমপরিমাণ কাটাকাটি যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আনসার পাবো এটাই। ঠিক আছে, আমি আরেকটা প্র্যাকটিস করাবো, মোটামুটি আরও ইজি হয়ে যাবে। আরেকটা প্র্যাকটিস করলে মোটামুটি আরও ইজি হয়ে যাবে। একটু খেয়াল করো, সবাইকে বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি আরেকটা প্র্যাকটিস করাই, মোটামুটি আরও ইজি হয়ে যাবে। দেখো, তোমাকে যদি কখন প্রশ্ন করা হয় 5 KB ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত? দক্ষতা বলছে অ্যাসিনক্রোনাস ব্যবহার করে, এটা কি সবাই পারবা? এটা না, তোমাকে যে 1000টা কোয়েশ্চেন দেয় তুমি ইজিলি আনসার করতে পারবা। হ্যাঁ, অনেক সময় কিন্তু এটা KB নাও দিতে পারে, অনেক সময় দিতে পারে তোমার 1000 বা বললো যে 1000 বাইট, 1000 বাইটের দক্ষতা বের করো। সেক্ষেত্রে তুমি শুধু 8 দ্বারা গুণ করবা, যে 1000 দ্বারা কিন্তু গুণ করবা না। অর্থাৎ এটার ক্ষেত্রে তুমি লিখবা যে শুধু 1000 গুণ 8, কারণ এটা তো অলরেডি বাইটে দেওয়া আছে। শুধু ক্যাবিতে দেওয়া থাকলে 1000 দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, তারপর 5 থাকবেই। দেখো, তাই প্রশ্নটা হচ্ছে ক্যাবিতেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, আবার বিটেও থাকতে পারে। বিটে থাকলে ডিরেক্ট, বিটে থাকলে কোনো কিছু ক্যালকুলেশন করা যাবে না। বিট তো চাইছে বিট, তাহলে প্রশ্ন যদি বিটে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের আশা করি কোনো ঝামেলা হবে না। তাহলে যদি প্রশ্ন দেওয়া থাকে 5 KB ডেটা ট্রান্সমিশন দক্ষতা, অথবা তাহলে 5 KB দেওয়া থাকলে আমরা প্রকৃত কীভাবে বের করবো? 5 যেহেতু ক্যাবিতে আছে ইন্টু 1000 ইন্টু 8, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 40,000। কত হাজার? 40,000 বিট। কিন্তু যদি কখনো যদি প্রশ্ন যদি বাইরে দেওয়া থাকে তাহলে অনলি 1000 গুণ 8 হবে, কারণ 1000 কিন্তু আর গুণ হবে না। আবার এর মানে একটা 1000 দ্বারা গুণ করছি, এটা প্রশ্ন দেওয়া ছিল যে, তাহলে এখানে এই 1000 দ্বারা গুণ করি না কেন? কারণ এটা তো বাইটে দেওয়া আছে, তাহলে বাইট থেকে বিটে নিতে গেলে শুধু 8 দ্বারা গুণ করলে হয়ে যায়। কিন্তু প্রশ্ন যদি ক্যাবিতে দেওয়া থাকে সেক্ষেত্রে 1000 দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। কেন? ক্যাবিকে প্রথমে বাইটে নিতে হবে 1000 দ্বারা গুণ করে, আবার 8 দ্বারা গুণ করে কোথায় নিয়ে যেতে হবে? বিটে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমি কত পাইলাম? এটার ক্ষেত্রে 5 KB এর ক্ষেত্রে কত পাইলাম? এটা পাইলাম 40,000। কত? 40,000। এটা কি? এটা হচ্ছে প্রকৃত, সহজে বোঝাচ্ছি। এটা হচ্ছে প্রকৃত কার? 5 KB এর। তাহলে 5 KB এর যদি 40,000 বিটটা প্রকৃত হয়, তাহলে এখন 5 KB এর ওভারহেড বিট কত? মানে 40,000 ওভারহেড কত? ইজিলি বের করা যাবে। তাহলে 8 বিটের জন্য কত প্রয়োজন? মনে আছে তো? 3 বিট। 1 বিটের জন্য কত প্রয়োজন? 3/8। তাহলে 40,000-এর জন্য কত প্রয়োজন? 40,000-এর জন্য খুব ইজিলিভাবে লেখা যাচ্ছে 3/8 ইন্টু 40,000।
তাহলে কাটাকাটি করলে আমরা মোটামুটি কত পাবো? মোটামুটি পাবো যে আমরা 15,000 পাবো। কত হাজার? 15,000। যত পাই আর কি, ক্যালকুলেশন করে যত যত আসে আর কি। এটা মোটামুটি কত পাবো আমরা? 15,000 পাবো। 5 8 40। হ্যাঁ ঠিক আছে, 15,000 পাবো। তাহলে 15,000 এটা হচ্ছে ওভারহেড বিট। কি বিট? ওভারহেড। ওভারহেড বিট। কার ওভারহেড বিট? 40,000-এর। কিন্তু আমাদের সূত্র কি ছিল? এটা তো মনে রাখতে হবে। সূত্র কি ছিল দেখি বলো। সূত্র হচ্ছে দক্ষতা সমান উপরে হচ্ছে কি? প্রকৃত, নিচে হচ্ছে কি? উপরে হচ্ছে প্রকৃত ডেটা বিট। প্রকৃত ডেটা বিট, নিচে হচ্ছে মোট ডেটা বিট। আর কত? ইন্টু 100%। তাহলে সেক্ষেত্রে আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে প্রকৃত ডেটা বিট উপরে 40,000 বসাই দাও, নিচে হচ্ছে আচ্ছা আরেকটা কথা, এখানে তো আমরা মোট ডেটা বিটটা, তাহলে উপরে প্রকৃত ডেটা বিটটা বসালাম, কিন্তু এখন কি বসাবো? মোট ডেটা বিট। তো মোট ডেটা বিট তুমি কই বের করছো? না, বের করো নাই। কিন্তু তুমি বের করছো কি? ওভারহেড বিট। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই প্রকৃতের সাথে মোটটা ওভারহেডটা যোগ করে দিতে হবে। 40,000 যোগ 15,000, তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি? 55,000। কত পাচ্ছি? 55,000 পাচ্ছি। তাহলে 55,000 এখানে বসাই দাও। 55,000 বসাই দাও ইন্টু 100%। কাটাকাটি করলে আমরা কত পাবো? 72.73% পাবো। 72.73% পাবো। এটাই হচ্ছে আনসার। তোমাকে 5 KB, 3 KB, 10 KB, 20 KB, 100 KB, 200 KB যত বলুক না কেন, একই নিয়মে ম্যাথগুলো করবা। আমি প্রথম থেকে 2 মিনিট একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের আজকের মূল বিষয় ছিল ডেটা ট্রান্সমিশন মেথড। মেথড মানে পদ্ধতি, প্রেরক থেকে প্রাপকে যে ডেটা আদান প্রদানের যে পদ্ধতি, তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে টোটাল হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। সিরিয়াল মানে হচ্ছে একটা পদ দিয়ে, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে একটি মাত্র পদ দিয়ে বা সিরিয়ালিভাবে ডেটা প্রেরণ করার পদ্ধতিকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আর প্রেরক থেকে প্রাপকে একাধিক পথ দিয়ে, অর্থাৎ একই সময়ে ভিন্ন পথে ডেটা প্রেরণ করার পদ্ধতিকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। তাহলে অ্যাসিনক্রোনাস হচ্ছে প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে কেন বোঝানো হচ্ছে? 8 বিটকে বোঝানো হচ্ছে। এবং প্রতিটি ক্যারেক্টারের শুরুতে, অর্থাৎ 8 বিটের শুরুতে একটা স্টার্ট বিট থাকে, এবং 8 বিটের শেষে, অর্থাৎ ক্যারেক্টারের শেষে 2টি স্টপ বিট থাকে। ওই 1 আর 2, প্রথমের 1, শেষের 1, 2, 3, 3টাকে বলা হয় ওভারহেড বিট। এবং মাঝখানে যে 8টা বিট আছে ওটাকে বলা হয় প্রকৃত ডেটা বিট। এবং সবগুলো যোগ করলে 11 পাচ্ছে। 8 এবং 3 যোগ করলে 11 পাচ্ছে। এটাকে বলা হয় মোট ডেটা বিট। আশা করি এই ফর্মেটে। আর দক্ষতার সূত্র হচ্ছে উপরে থাকবে প্রকৃত ডেটা বিট, নিচে থাকবে মোট ডেটা বিট ইন্টু 100%। এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। এবং ওইভাবে আমরা ক্যালকুলেশন করে মানগুলো বের করে প্রথমে আমরা প্রকৃত বের করবো। এর 8 বিটের জন্য 3 বিট প্রয়োজন। ওই প্রকৃতটা বের করে আমরা ওভারহেড বিট বের করবো। ওভারহেড বিট বের করে ওভারহেডের সাথে ওই প্রকৃতটা যোগ করবো। যোগ করলে মোট ডেটা বিট বের হয়ে যাবে। তারপর সূত্রের মধ্যে মানগুলো বসাই দিবা, ক্যালকুলেশন করলে আমাদের দক্ষতা বেরিয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর মোটামুটি আমরা আরও কয়েকটা ফ্রি ক্লাস নিব। আমি দেখো কোডিং টপিকগুলোর উপর ক্লাস নিব। দেখো সহজগুলো পড়াই কিন্তু স্টুডেন্টদের সন্তুষ্ট করা যায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি কোডিংগুলো দিয়ে কীভাবে স্টুডেন্টদের মন জয় করা যায়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে একটু কোডিং টপিক, এটা দিয়ে মোটামুটি শুরু করলাম। এরপর দ্বিতীয় অধ্যায়ের উপর গেটের উপর শুরু করব, তারপর সংখ্যা পদ্ধতি পড়াবো, এরপর প্রোগ্রামের উপর ক্লাস নিব, এরপর HTML এর উপর ক্লাস নিব, এরপর ডাটাবেজের উপর ক্লাস নিব। মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এবং কোডিং যে টপিকগুলো আছে সেগুলোর উপর ক্লাস নিব। ইনশাল্লাহ তোমরা নিয়মিত থাকো, ক্লাস করো। আমি দেখো আমি কিন্তু বেশি দিন কিন্তু অনলাইনে ক্লাস নিছি এমন না, কিন্তু আমার ক্লাসগুলো যদি করো, আমি দীর্ঘ 11 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি, প্রায় 11 বছর। মোটামুটি রেগুলার ক্লাস করো, দেখবা যে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আজকে যে টপিকটা বললাম মোটামুটি বেসিকটা ধারণা যদি মাথায় রাখতে পারো এবং ম্যাথগুলো সহজে তুমি সমাধান করতে পারবা। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ভাইয়া শেষ করেছি।